ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছে। আজকে একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও এর প্রিভিয়াস ভিডিও তোমরা দেখেছো, কমেন্টে আমাকে বলেছে যে স্যার যদি কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারটির কিছু নিউমেরিক্যাল প্রবলেম আপনি করান তাহলে খুব উপকৃত হই। তাই তোমাদের কথা চিন্তা করে তোমাদের সুবিধার্থে আমি নিউমেরিক্যাল প্রবলেম আলোচনা করব। এই যে নিউমেরিক্যাল প্রবলেম, এটিকে আমরা কয়েকটা পার্টে ভাগ করে করে করব। আশা করব নিউমেরিক্যাল প্রবলেম যাওয়ার আগে প্রিভিয়াস ভিডিওগুলো আরেকবার দেখে নাও, কারণ তাহলে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমগুলো করতে সুবিধা হবে। তোমরা জানো যে থিওরিটিক্যাল পোর্শন না জানা থাকলে ম্যাথমেটিক্যাল পোর্শনগুলো করতে একটু সমস্যা হয়, ফর্মুলাগুলো মনে না থাকলে একটু সমস্যা হয়। তাহলে ওইগুলো একটু দেখে নিলে তোমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু কোশ্চেন অ্যান্সারিং অ্যান্ড নিউমেরিক্যাল প্রবলেম, অর্থাৎ বেশ কিছু প্রশ্ন উত্তর ও তার সঙ্গে নিউমেরিক্যাল প্রবলেম আমরা শেয়ার করব। তবে শেষে কিন্তু তোমাদের জন্য থাকছে বেশ কিছু ইন্টারেস্টিং হোমওয়ার্ক। চলো নিউমেরিক্যাল প্রবলেম। নিউমেরিক্যাল প্রবলেমে আলোচনা করার সুবিধার্থে আমি দুটো টাইপে ভাগ করেছি। একটা হলো বিক্রিয়া হার। এখানে বিক্রিয়া হার সম্পর্কিত কি ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে পরীক্ষায় এবং কিছু ইন্টারেস্টিং হোমওয়ার্ক শেষে দিচ্ছি। তো প্রথম কোশ্চেন কি, এ থেকে 2b একটা বিক্রিয়ার ক্ষেত্রে K1 K2 মধ্যে সম্পর্ক কি? K1 K2 কি? মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু K1 ইন্টু এ এবং প্লাস ডিবি বাই ডিটি ইকুয়াল টু K2 ইন্টু এ। এই যে পাচ্ছি, আর এই সম্পর্ক তোমরা জানো বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়া হার বের করলে নেগেটিভ হয়, বিক্রিয়াজাতর সাপেক্ষে বের করলে পজিটিভ হয়। তারও কারণ তোমরা জানো যে সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পায় আর বিক্রিয়াজাতের গাঢ়ত্ব বৃদ্ধি পায়, সেই জন্য নেগেটিভ আর পজিটিভ সাইন। তো প্রথমে এবং সঙ্গে একটা আমরা কি করেছি, অ্যান্সারও দিয়েছি। তো দেখে নিই অঙ্কটা কি। তোমরা জানো বিক্রিয়া হার বের করতে গেলে বিক্রিয়া হার আর ইকুয়াল টু বিক্রিয়কের সাপেক্ষে বার করতে গেলে ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি, বিক্রিয়াজাতর সাপেক্ষে বার করতে গেলে 1/2, এটাও তোমাদেরকে শিখিয়েছি আমি। হার ধ্রুবক যদি কে হয় ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, যদি ধরে নিই বিক্রিয়াটা একটি ধাপে হয় তবে এটি। ব্যাস, তাহলে একটা কাজ করি আমরা এবার। মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, তাহলে এই জায়গায় বসাবো এটি আর এই জায়গায় বসাবো এটি। তাহলে কি দাঁড়াচ্ছে ফাইনালি দাঁড়াচ্ছে K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ K2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু এটা। ব্যাস, ছিল K1 K2-র মধ্যে সম্পর্ক কি। পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি এই পোর্শনটা আমরা বাদও দিয়ে দিই তাহলে আরো ইজি হয়ে গেল। এই পোর্শনটাও বাদ দিয়ে দিলাম, দেখো কত ইজি হয়ে গেল। বা K2 সমান 2 ইন্টু K1, যা অ্যান্সারের সঙ্গে ম্যাচ করছে। তাহলে আজকে আমি এবি দিয়ে দিয়েছি। এটা যদি কোনো বিক্রিয়া, হাইড্রোজেন নাইট্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া থাকতো, তারপরে যদি হার বের করতে বলতো সব পারা যেত। আশা করছি নিউমেরিক্যাল প্রবলেমটি ক্লিয়ার হয়ে গেছে। চলো
এবারে আমরা যাই দ্বিতীয় প্রবলেম। একটি বিক্রিয়া দেওয়া রয়েছে, বিক্রিয়াটিতে বি এর গাঢ়ত্ব স্থির রেখে এর গাঢ়ত্ব 3 গুণ করলে বিক্রিয়া হার কত গুণ হবে? এমন ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়ে। আজকে আমি এখানে একটা দিয়ে করাচ্ছি, হোমওয়ার্কে দেখবে 2টো করে গাঢ়ত্বের পরিবর্তন, যাই হোক না কেন ফিক্সড, তো নিয়ম তো ফিক্সড, তাহলে একটা করলে অন্য কিছু পারবে। আমি তো অ্যান্সার প্রতি ক্ষেত্রেই দিয়ে দেব। তো চলো, যদি বিক্রিয়াটিতে বি এর গাঢ়ত্ব স্থির রেখে এর গাঢ়ত্ব 3 গুণ করি, তাহলে বিক্রিয়া হার কত হবে? এখান থেকে যে আমরা বিক্রিয়া হার পাই আর ইকুয়াল টু, শুধু শেষের অংশটুকুই লিখছি, হার ধ্রুবক কনসেন্ট্রেশন অফ এ এর স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। মনে রাখবে, এটা আমরা তখনই লিখতে পারি যদি বিক্রিয়াটা একটি মাত্র ধাপে হয় বা স্লো স্টেপে ঘটে। আমরা ধরেই নিচ্ছি অঙ্কটা এইভাবেই হচ্ছে, তাই অঙ্কটা করতে পারছি। তাহলে এবার এই অবস্থায় এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, বি এর গাঢ়ত্ব স্থির রেখে এর গাঢ়ত্ব 3 গুণ করলাম, তার মানে পরের কেসটিতে এটা ঠিক থাকবে, এর গাঢ়ত্ব 3 গুণ করেছি। তাহলে তখন হার যদি আর ড্যাশ ধরি, এটা ধ্রুবক, এর গাঢ়ত্ব 3 গুণ করেছি, তার মানে 3 কনসেন্ট্রেশন হবে ইন্টু এর হোল স্কোয়ার, বি এর গাঢ়ত্ব স্থির রেখেছি, তার মানে অপরিবর্তিত, এখান থেকে করলে যেটা পাই আর ড্যাশ সমান 3 স্কোয়ার একটা বেরিয়ে আসবে বাইরে, কনসেন্ট্রেশন অফ এ স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। যদি এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেই, তাহলে 2 ভাজিতক 1 করলে আমরা কি পাই? আর ড্যাশ বাই আর সমান 3 স্কোয়ার সমান 9। কেন? কারণ এই পোর্শনটা লবে বসবে, এই পোর্শনটা হরে বসবে, আর ড্যাশ বাই আর সমান 9 হবে, কারণ ভাগ করলে বুঝতেই পারছো পুরো পোর্শনটা কাটলেও 3 স্কোয়ার পোর্শনটা রয়ে যাবে 9, অতএব আর ড্যাশ সমান 9R। অর্থাৎ আগের যদি বিক্রিয়া হার আর হয়, কন্ডিশন অ্যাপ্লাই করার পর বিক্রিয়া হার 9R অর্থাৎ 9 গুণ বৃদ্ধি পাবে, তার মানে গুণ করলে বিক্রিয়া হার 9 গুণ হবে। এই হলো আমাদের ম্যাথটা। আশা করছি ম্যাথটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা যে কোনো ধরনের অঙ্ক এই টাইপের করতে পারবো। আমি আবারও বলেছি, এখানে বি কে স্থির রেখেছি, এ কে পরিবর্তন এমনও হতে পারে, এ কে স্থির রেখে বির পরিবর্তন, আবার এ বি দুজনেরও পরিবর্তন হতে পারে। যেমন বলবে তেমন অঙ্ক করব, সেই অনুযায়ী অ্যান্সার চেঞ্জ হবে, কোনো প্রবলেম নেই। আশা করছি অবশ্যই পারবে। চলো যাই 3 নম্বর নিউমেরিক্যাল প্রবলেম। দেখো, একটা বিক্রিয়া দেওয়া রয়েছে a প্লাস 2b থেকে c। বিক্রিয়াটিতে c এর উৎপন্ন হওয়ার হার বলে দেওয়া রয়েছে, তাহলে a b এর নিঃশেষিত হওয়ার হার, তার মানে বিক্রিয়কের সাপেক্ষে বার করতে বলেছে। যদি বিক্রিয়কের সাপেক্ষে বের করতে বলে, এখান থেকেই আমরা পাই বিক্রিয়া হার আর সমান মাইনাস, জানো বিক্রিয়ক বলে মাইনাস আসবে, dA বাই dt মাইনাস হাফ d কনসেন্ট্রেশন অফ dB বাই dt ইকুয়াল টু c এর সাপেক্ষে করলে d কনসেন্ট্রেশন অফ c বাই dt। তবে বিক্রিয়াজাত বলে প্লাস, এগুলো বিক্রিয়ক বলে মাইনাস। আচ্ছা, এই হলো আমাদের হার সমীকরণ। তবে c এর উৎপন্ন হওয়ার হার মানে এই পোর্শনটাই বলে দেওয়া রয়েছে 0.50।
তাহলে দেখো অঙ্ক তো হয়েই গেল। এ আর বি এর সাপেক্ষে বার করতে বলেছে, অতএব এর সাপেক্ষে বের করলে দাঁড়াবে মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু ওই সেম অ্যান্সারই হবে। দেখো, আর এইখানে বের করলে -1/2 ডিবি বাই ডিটি ইকুয়াল টু 0.5 বা মাইনাস ডিবি বাই ডিটি ইকুয়াল টু 2 ইন্টু এইটা করলেই 1.0। তোমরা জানো যে বিক্রিয়া হারের একক আগেও হয়েছে, মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। হয়ে গেল 3টি নিউমেরিক্যাল প্রবলেম। বিশেষ করে বিক্রিয়া হার টপিকটার উপরে নিউমেরিক্যাল প্রবলেম কম, সহজ, খুব ইজিলি পারা যায়। আমরা একটু একটু করে ভ্যারাইটিজ অঙ্কের অর্থাৎ কাঠিন্যত্বের দিকে ঢুকব, তোমরা একটু একটু করে শিখে নেবে। এখন যে পোর্শনটা শিখলাম এর উপর ভিত্তি করে কিছু হোমওয়ার্ক বাড়িতে ঝটপট করে নাও। কোথাও যদি অসুবিধা ফিল করো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। দেখো, হোমওয়ার্ক 1, বিক্রিয়া হার সম্পর্কিত বেশ কিছু কোশ্চেন, কিছু ছোট ছোট কোশ্চেন, কিছু নিউমেরিক্যাল প্রবলেম। আবারও বলেছি যে এর উপরে নিউমেরিক্যাল প্রবলেম কম রয়েছে এই অংশটির উপরে। কোনো বিক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত বিক্রিয়া হার স্থির থাকে না কেন? বিক্রিয়াটা যদি কন্টিনিউ চলতে থাকে তার কারণ বুঝতেই পারছো যে কি বলতে চাইছি। বিক্রিয়া হার নির্ণয় করা যায় না এরূপ একটি বিক্রিয়ার উদাহরণ দাও। তার মানে যেগুলো ভেরি ফাস্ট রিয়াকশন, দ্রুত হারে সম্পন্ন হয়, তাদেরই ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। 3 নম্বর, কখন বিক্রিয়া আপেক্ষিক হার অর্থাৎ বেগ ধ্রুবক বিক্রিয়া হারের সঙ্গে সমান হবে? তোমরা জানো যে কোনো যদি বিক্রিয়া হয় আর সমান কে ইন্টু বিক্রিয়কের গাঢ়ত্বগুলো থাকে, তাহলে কখন আর আর কে সমান হবে বুঝতেই পারছো। আদার্স যেগুলো সেগুলো যদি এক একক হয়। একটি নিউমেরিক্যাল প্রবলেম দিয়েছি তোমাদের, সেখানে এ বি দিয়ে একটি বিক্রিয়া দেওয়া রয়েছে, হারও দেওয়া রয়েছে। জানতে চাইছি এ আর বির মান কত। কিছু না, দুটো সমীকরণ আসবে, কন্ডিশন দেওয়া রয়েছে। এটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দেবে, আর বাকি যে দুটো সমীকরণ তাকে 2 আর 3 দেবে। কখনো 2কে 1 দিয়ে ভাগ করবে, কখনো 3কে 1 দিয়ে ভাগ করবে, চলে আসবে এ আর বি এর মান। এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার দ্বিগুণ, তার মানে হার চেঞ্জ হবে, গাঢ়ত্ব এরটা চেঞ্জ হবে, বি আনচেঞ্জ থাকবে। আবার বি এর গাঢ়ত্ব 3 গুণ করলে বিক্রিয়া হার 9 গুণ, তার মানে হার চেঞ্জ হবে, বি এর গাঢ়ত্ব চেঞ্জ হবে, এ আনচেঞ্জ থাকবে। তাহলে এ বির মান বের করে নেবে তোমরা। অ্যান্সার দিয়ে দিয়েছি, খুব ইজি, বুঝতেই পারছো। চ্যাপ্টারটাই অপেক্ষাকৃত অনেক বেশি সহজ। হয়ে গেল টাইপ 1। এখন আমরা টাইপ 2, বিক্রিয়ার ক্রম ও আণবিকতা, অর্থাৎ এক কথায় অর্ডার অ্যান্ড মলিকুলারিটি অফ এ রিয়াকশন, এই পোর্শনটার উপরে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব। এই পোর্শনটা ভীষণ ইন্টারেস্টিং, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন প্রচুর পরিমাণে আসে, তাই এটার উপর আমাদের একটু জোর দিতে হবে। তোমরা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো, থিওরিটিক্যাল আলোচনাগুলো, যে একটা বিক্রিয়ার ক্রম কি করে নির্ণয় করা যায়, একটা বিক্রিয়ার আণবিকতা কি করে আমরা নির্ণয় করতে পারি, তার উপর গেস করে 2-1টি নিউমেরিক্যাল প্রবলেম। নিউমেরিক্যাল প্রবলেমের মধ্যে প্রথম কি, কোনো একটি বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেওয়া রয়েছে, জানতে চাইছে বিক্রিয়াটির ক্রম কত হবে। অ্যান্সার বলে দিয়েছি 0। কি করে করব? এই যে মানটা দেওয়া রয়েছে এই মানটা কিন্তু ফলস, কোনো কাজে লাগবে না। বলতে পারো তোমাদেরকে ঠকানোর জন্যই মানটা দেওয়া রয়েছে। ওই এককটা থেকেই আমরা বিক্রিয়াটির ক্রম কত নির্ণয় করতে পারবো। কারণ হার ধ্রুবকের যে একক তোমরা জানো, কে সমান মোল 1 - n লিটার n-1 সেকেন্ড ইনভার্স। এটা হার ধ্রুবকের একক, আর এখানে হার ধ্রুবকের মান দেওয়া রয়েছে। তাহলে সেকেন্ড ইনভার্সটা বাদ দিয়ে দাও। মোলের এখানে যেটা রয়েছে 1 - n, আর এখানে কিছু নেই, মানে 1 কম্পেয়ার করো। তাহলে 1 - n ইকুয়াল টু 1, 1 - 1 ইকুয়াল টু n
বা n=0। সবসময় মোলটা যে কম্পেয়ার করতে হবে এমন কোনো কথা নেই, তুমি লিটারটা কম্পেয়ার করে দেখতে পারো। এখানে লিটারের মাথায় রয়েছে কত, n-1, আর ওখানে রয়েছে -1। তার মানে বুঝতেই পারছো n=0 যে পদ্ধতিতেই করো। তবে একক থেকেই উত্তরটি হয়ে গেল 0। আমরা এই মানটা কোনো কাজেই লাগলো না, তাহলে মান ফ্যাক্টর নয়, একক থেকেই তার ক্রম নির্ণয় করা যাচ্ছে। আশা করছি বুঝতে পারছো। চলো পরের আরেকটি কোশ্চেন। একটা বিক্রিয়ার হার সমীকরণ বলে দিয়েছে। তোমরা জানো হার সমীকরণে যে ঘাতগুলো থাকে তার সমষ্টিই হলো ওই বিক্রিয়াটির ক্রম। তাহলে যদি বলা হয় এই বিক্রিয়াটির সামগ্রিক ক্রম কত, তাহলে কিন্তু অবশ্যই আমরা বলবো 2 আর এখানে 1 মোট 3। কিন্তু কোন শর্তে বিক্রিয়াটি প্রথম আর দ্বিতীয় ক্রমের হবে? বুঝতেই পারছো, যদি প্রথম ক্রম হতে হয় তাহলে এই টার্মটা থাকা চলবে না, যদি দ্বিতীয় ক্রমের হতে হয় তাহলে এইটা থাকা চলবে না। তার মানে কখন? আলোচনা প্রসঙ্গে যখন আমি ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া আলোচনা করেছিলাম তোমাদের আমার প্রিভিয়াস ভিডিওতে, সেখানে তোমরা পেয়েছো কোনো একটা দ্রবণে কোনো একটা বিক্রিয়াতে একাধিক বিক্রিয়ক থাকলেও বিক্রিয়ার হার কেবলমাত্র একজনের উপর নির্ভর করে, তখন তাকে ছদ্মবেশী প্রথম ক্রমের বা ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বলে। তার মানে বাকিদের উপর নির্ভর করে না কেন? আসল তাদের গাঢ়ত্ব অনেক বেশি, তাই অনেক হিউজ কনসেন্ট্রেশন থাকলে বিক্রিয়া হার তার দ্বারা প্রভাবিত হয় না। আজকে যদি এই বিক্রিয়াটিকে আমাদের প্রথম ক্রমের করতে হয় তাহলে এ টার্মটাকে বাদ দিতে হবে। তার মানে বলবো এ এর গাঢ়ত্ব অনেক বেশি হবে যদি বি, বা এ এর গাঢ়ত্বের অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এ ইজ মাচ মাচ গ্রেটার দ্যান বি, তখন এর উপর নির্ভর করবে না, তখন কিন্তু বি এর উপর নির্ভর করবে। তখন হার সমীকরণে শুধু বি এর গাঢ়ত্বই থাকবে, তখন হবে বিক্রিয়াটি প্রথম ক্রমের। আবার অনুরূপে বিক্রিয়াটিকে যদি দ্বিতীয় ক্রমের করতে হয় তাহলে এই টার্মটি থাকবে, এটা থাকবে না, তখন রিয়াকশানে বি এর গাঢ়ত্ব হিউজ হতে হবে, তখন আর সমান কে ইন্টু এটা হবে, তখন বিক্রিয়াটি হবে দ্বিতীয় ক্রমে। বুঝতে পেরেছ? তাহলে ওই শর্তে বিক্রিয়াটি প্রথম এবং দ্বিতীয় ক্রমের হবে। আশা করছি ক্লিয়ার। যদি সমস্যা ফিল করো তাহলে ছদ্ম প্রথম ক্রমে যেটা আলোচনা করা হয়েছিল সেই অংশটা একবার দেখে নিও, তাহলে আর কোনো প্রবলেম থাকছেই না। চলো নেক্সট 3 নম্বর। একটি বিক্রিয়ার হার সমীকরণ বলে দেওয়া রয়েছে। এটি কি একটি মৌলিক বিক্রিয়া? তোমরা জানো মৌলিক বিক্রিয়া কি? আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছো ডেফিনেশনে যে একটা বিক্রিয়ার ক্রম আর আণবিকতা যদি সমান হয় তখন সেই ধরনের বিক্রিয়াকে আমরা মৌলিক বিক্রিয়া বলি। আবার এটাও জেনেছো ক্রম আর আণবিকতার পার্থক্য। সেখানে দেখেছো আণবিকতা সর্বদাই পূর্ণ সংখ্যা হয়, ক্রম 0, নেগেটিভ, ফ্র্যাকশন সবই হতে পারে। তাহলে এই বিক্রিয়াটির সামগ্রিক ক্রম কত? ক্রমকে যেহেতু আমরা n দিয়ে প্রকাশ করি, n সমান কত দাঁড়াচ্ছে? এখানে 1 আর এখানে 3/2, তার মানে 1 যুক্ত 3/2, তাহলে কত দাঁড়ালো? এটা হলো 5/2। তাহলে এই যে 5/2 যাকে বলবো আমরা ফ্র্যাকশন, এটাই ইম্পর্টেন্ট। এই ভগ্নাংশটা ক্রম হতে পারে কিন্তু আণবিকতা তো হবে না, আণবিকতা সর্বদাই পূর্ণ সংখ্যা। তার মানে ক্রম আণবিকতা এই বিক্রিয়াটার ক্ষেত্রে একই হতে পারে না, সুতরাং এটি একটি মৌলিক বিক্রিয়া নয়। তাহলে দেখো কত ইজিলি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করছি কাজে লাগিয়ে। চাইলে আমরা আরো হিউজ ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে পারি। তবে তোমরা
বাড়িতে হিউজ প্র্যাকটিস করবে, করলেই হবে। এই যে অঙ্কগুলো করলাম আমরা যখন পরের ভিডিওতে তোমাদের কাছে আসব, তখন আমরা এই যে বিভিন্ন ক্রমের বিক্রিয়াগুলো হয় তার যে ম্যাথ, সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আজকের এই আলোচনার উপরে বেশ কিছু হোমওয়ার্ক তোমাদের দেব। দেখো, তোমাদের জন্য রয়েছে হোমওয়ার্ক 2। প্রথম কি, কোন একটা বিক্রিয়ার ক্রম শূন্য হলে তার আণবিকতা কি শূন্য হবে? আগেই তোমরা জানো যে কোন একটা বিক্রিয়াতে মিনিমাম একজন হলেও কেউ অংশগ্রহণ করবে, তার মানে আণবিকতা শূন্য হওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা শূন্য ক্রমের, ভগ্নাংশ ক্রমের, জিরো অর্ডার বা যে কোনো ক্রমের আমরা রিয়াকশান জানি, কিন্তু নেগেটিভ অর্ডারও রিয়াকশান হয়। একটা করবে, যদি না পারো আমাকে কমেন্টে বলবো। এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। একটা বিক্রিয়ার হার সমীকরণ বলে দেওয়া আছে, বলছি এটার ক্রম কত হবে যখন কনসেন্ট্রেশন হবে মাছ গ্রেটার দেন বি, কিংবা কনসেন্ট্রেশন হবে মাছ লেস দেন বি। একটু আগে আলোচনা করলাম ছদ্ম টাইপের বিক্রিয়া। 4 নম্বর, খুব ইন্টারেস্টিং। এখানে কি রয়েছে, বিক্রিয়াটার হার সমীকরণ দেওয়া নেই, নির্ণয় করতে হবে। কিন্তু না দেওয়া থাকলেও ক্লু দিয়ে দিয়েছে, এর সাপেক্ষে এক ক্রমের, বি এর সাপেক্ষে দ্বি ক্রমের, সি এর সাপেক্ষে শূন্য ক্রমের। তার মানে বিক্রিয়ার হার সি এর গাঢ়ত্বের উপর নির্ভর করবে না। তার মানে কনসেন্ট্রেশন অফ সি আর যে হারের সমীকরণটি থাকবে তাতে থাকছে না, কারণ সি এর গাঢ়ত্বের উপরে বিক্রিয়ার হার নির্ভরশীল নয়। তাই গাঢ়ত্ব সি এর বাড়ানো হোক আর কমানো হোক, তাতে বিক্রিয়া হার প্রভাবিত হবে না, তবে অবশ্যই এবি দ্বারা প্রভাবিত হবে। একটু ট্রাই করলেই হবে। তাহলে হার সমীকরণ করবে আর গাঢ়ত্ব দ্বিগুণ করলে, যেহেতু প্রত্যেকটি দ্বিগুণ, তার মানে এখানে এ আর বি এর কথাই আসছে। সি তো নির্ভরশীল নয়, বিক্রিয়া হার ওর উপর নির্ভর করছে না, তাই ওর গাঢ়ত্বের কোনো প্রভাব পড়বে না বিক্রিয়া হারের উপরে। তাহলে সেইভাবে করবে, অ্যান্সার আসবে 8। তার মানে বিক্রিয়া হারের কি পরিবর্তন হবে? আজকে আমরা যে অংশগুলো আলোচনা করলাম তোমাদের সঙ্গে, সেগুলো হলো প্রথম যে পোর্শন নিউমেরিক্যাল, এগুলো নিয়ে। আমরা যখন নেক্সট ভিডিওতে যাব, আরও ইন্টারেস্টিং নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের যে আলোচিত অংশ, এতে কোনো সমস্যা নেই। তাহলে যারা বলছিল যে স্যার নিউমেরিক্যাল প্রবলেমে হচ্ছে আমাদের, আশা করছি এই ভিডিওটা দেখলে অনেকটা ইজি হবে। যদিও আমরা আবারও নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে নেক্সট ভিডিওতে আসবো তোমাদের সঙ্গে, কিন্তু সেই ভিডিওটাতে আরও বেশি ইন্টারেস্টিং অঙ্ক থাকবে, বিভিন্ন ক্রমের অঙ্ক, ভ্যারাইটিজ অঙ্ক থাকছে, সেটা আমাদের পরের ভিডিওতে থাকবে। কিন্তু আজকের এই প্রাথমিক যে নিউমেরিক্যাল প্রবলেম, সেগুলো তাড়াতাড়ি করে সলভ করে ফেলো। কাজ করতে গিয়ে, অর্থাৎ অঙ্ক করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই তোমরা প্রিভিয়াস ভিডিও থিওরিটিক্যাল পার্টগুলো দেখবে, তারপরে অঙ্ক করবে। আশা করছি কোনো প্রবলেম থাকবে না। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।